মাস্টারমশাই শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত কথামৃতে যিনি শ্রীম বলে পরিচিত, ঠাকুরকে প্রথম দর্শনের পর বিদায় নেবার কালে ঠাকুর বললেন, আবার এসো। এখনো ঠাকুরের সঙ্গে মাস্টারমশাইয়ের নিবিড় পরিচয় হয়নি, কিন্তু প্রথম দর্শনের পর থেকেই মাস্টারমশাইয়ের মনে হচ্ছে যে পোশাক পরিচ্ছদ সাধারণের মতো হলেও এর প্রতিটি কথায়, প্রতিটি ব্যবহারের ভিতর দিয়ে অসাধারণত্ব ফুটে বেরোচ্ছে। এর সম্বন্ধে বৃন্দেজি বলেছিল, আরে বাবা বই টই সব ওর মুখে। মাস্টারমশাই তাই ভাবছেন, লেখাপড়া ছাড়া এরকম জ্ঞান হয় কি করে। আরেকটি কথাটি খুব ছোট্ট হলেও বিশেষ তাৎপর্যপূর্ণ। মাস্টারমশাই বলছেন, কি আশ্চর্য, আবার আসিতে ইচ্ছা হইতেছে। এই যে আকর্ষণ মাস্টারমশাই বোধ করছেন, এই অজ্ঞাত আকর্ষণের সঙ্গে তার সম্যক পরিচয় নেই। এই যে আকর্ষণ, যার পরিচয় আমরা কথামৃত লীলা প্রসঙ্গের মধ্যে পাই, তা ঠাকুরের অন্তরঙ্গ ভক্ত অনেকেই অনুভব করেছেন। সে দুর্বার আকর্ষণকে প্রতিহত করার ক্ষমতা তাদের ছিল না। ঠিক এই রকম এত আকর্ষণ অনুভব করছেন মাস্টারমশাই, তাই বলছেন, ইনিও বলিয়াছেন, আবার এসো। কালকে পরশু সকালে আসিব। অবশ্য যদি এসো নাও বলতেন, তাহলেও মাস্টারমশাইকে আসতেই হতো। এমনি দুর্বল সে আকর্ষণ। তারপরের দিনের কথা, মাস্টারমশাইয়ের ঠাকুরকে দ্বিতীয়বার দর্শন। সময় সকাল 8টা। ঠাকুর তখন কামাতে যাচ্ছেন। তবু মাস্টারমশাইকে দেখে বললেন, তুমি এসেছ? আচ্ছা, এখানে বসো। ঠাকুর কামাতে যাচ্ছেন, আর সেখানে মাস্টারমশাইয়ের মতো প্রায় অপরিচিত একজন বসে থাকবেন। এটা শিষ্ট সমাজে যেন কিছুটা রুচি বহির্ভূত দেখায়, কিন্তু ঠাকুরের মধ্যে ওরূপ কোনো লৌকিকতা নেই। তিনি কামাতে কামাতে মাস্টারমশাইয়ের সঙ্গে কথা বলছেন। মাস্টারমশাই ঠাকুরের পোশাকের বর্ণনা দিচ্ছেন। গায়ে মোলস্কিনের রেপার, পায়ে চটিযুক্ত। মোলস্কিন এক ধরনের গরমের কাপড়। বেলুড় মঠে থাকার সময় এক টুকরো আমাদের দেখানো হয়েছিল। ঠাকুর সহস্রবর্ধন। কথা বলবার সময় কেবল একটু তোতলা। যারা ঠাকুরের সংস্পর্শে এসেছিল তারা বলতেন যে এই একটু তুতলা মানে কথা একটু আটকাই বটে, তবে তাতে কথাগুলো আরো মিষ্টি লাগে। মাস্টারমশাইকে দেখে ঠাকুর তার বাড়ি কোথায়, দক্ষিণেশ্বর অঞ্চলে কোথায় উঠেছেন জেনে নিয়ে প্রশ্ন করছেন, হ্যাঁ গো, কেশব কেমন আছে? কেশব ও ব্রাহ্ম সমাজ। কেশবের সঙ্গে মাস্টারমশাই যে পরিচয় আছে তা ঠাকুরে জানার কথা নয়। তবে এটা হতে পারে যে তখনকার দিনে শিক্ষিত সমাজের কেউ কেশবকে জানতো না, এরকম অসম্ভব ছিল। কেশবের অসাধারণ পাগ্মিতা, তার নূতন ধর্মমত, আর সেই ধর্মমতের সপক্ষে তার যুক্তিপূর্ণ ব্যাখ্যা, এই সব কিছু তখনকার মধ্যে নব্য শিক্ষিত সমাজের উপর প্রবল প্রভাব বিস্তার করেছিল। ঠাকুর তার অন্তর্দৃষ্টি দিয়ে দেখেছিলেন মাস্টারমশাইয়ের অন্তরটা ঠিক যেন কাঁচের মধ্যে আলমারির ভিতরে সব কিছু দেখা যায় সেইভাবে। কাজেই
ঠাকুর বুঝেছিলেন যে মাস্টারমশাইয়ের সঙ্গে কেশবের জানাশোনা আছে। পরে আমরা পরিচয় পাব ঠাকুর ও কেশব পরস্পরকে কি দৃষ্টিতে দেখতেন। ঠাকুর কেশবকে অতিশয় স্নেহ করতেন, কেশব ঠাকুরকে অসাধারণ ভক্তি করতেন। নিজেদের মতবাদের মধ্যে পার্থক্য থাকা সত্ত্বেও ঠাকুর মূর্তি পূজা করতেন, আর পৌত্তলিকতার বিরুদ্ধেই ছিল ব্রাহ্ম সমাজের প্রধান আন্দোলন। সনাতন ধর্মের সব অনুশাসনই ঠাকুর মানতেন, সেগুলো কাটছাট করে মানাই ছিল ব্রহ্ম সমাজের ধর্ম। কিন্তু সমস্ত মত পার্থক্যকে অতিক্রম করে ঠাকুর ও কেশব পরস্পরের প্রতি ছিলেন অদ্ভুতভাবে আকৃষ্ট। যে ঠাকুর কোনোদিন কোনো পার্থিব বস্তুর জন্য মার কাছে প্রার্থনা জানাননি, সেই ঠাকুরই আবার কেশবের অসুখের সময় মার কাছে ডাব চিনি মেনেছিলেন। আপাত দৃষ্টিতে আমরা তখন বুঝতে পারতাম না যোগসূত্রটা কোনখানে। ইতিহাস সাক্ষ্য দিচ্ছে যে উদ্দেশ্যে ঠাকুরের আশা, কেশব ছিলেন তাহার সহায়। আমরা পরে দেখতে পাই কেশবের মাধ্যমেই ঠাকুর তখনকার ইয়ং বেঙ্গলের সঙ্গে পরিচিত হচ্ছেন। এমনকি অন্তরঙ্গ ত্যাগী শিষ্যদের অনেকেরই ঠাকুরের সঙ্গে পরিচয় এই মাধ্যমেই। অবশ্য ওই সমাজে অনেকেই ঠাকুরের সঙ্গে সমাজের ঘনিষ্ঠতা খুব ভালো চোখে দেখেননি। এমনকি নরেন্দ্রনাথের সন্ধানে ঠাকুর একবার সাধারণ ব্রহ্ম সমাজের প্রার্থনা সভায় উপস্থিত হয়ে যখন সমাধিস্থ হয়ে পড়েন, তখন ওই সমাজে কেউ কেউ আলো নিবিয়ে দ্বিতীয় কুণ্ঠিত হননি। আমরা এখন এইসব কথা বলছি ইতিহাসের ঘটনা যেমন ঘটেছিল সেই দৃষ্টির থেকে। কোনো সম্প্রদায়কে কটাক্ষ করার উদ্দেশ্য নয়। অবশ্য কটাক্ষ করার কোনো প্রশ্নই এখানে ওঠে না। স্বয়ং ঠাকুর যেখানে আধুনিক ব্রহ্মজ্ঞানীদের প্রণাম বলে তাদের উদ্দেশ্যে প্রণাম জানিয়েছেন, এমনকি নরেন্দ্রনাথের নিঃশেষদ্য ব্রাহ্ম সমাজের বেদিতে প্রণাম করছেন, এই বলে যে যেখানে ভগবানের কথা হয় সেই জায়গা অতি পবিত্র। যাই হোক, যে ব্রহ্ম সমাজের সঙ্গে ঠাকুরের এই সম্পর্ক, সেই ব্রাহ্ম সমাজের সঙ্গে মাস্টারমশাইয়ের যে সম্বন্ধ আছে, সেটা হয়তো ঠাকুর তাঁর অন্তর্দৃষ্টি দিয়ে দেখেছিলেন অথবা লৌকিক জ্ঞানের সাহায্যে ধরে নিয়েছিলেন।